নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার আরেকটা ভিডিও নিয়ে আমি অনুরাধা এসেছি। সাথে দেখো এই দুজন বন্ধু এসছে, ওরাও গল্প শুনতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দেখেই বুঝতে পারছো যে এই সপ্তাহেও আমি এই বইটা থেকেই তোমাদের গল্প শোনাবো। আমার অরিজিনালি প্ল্যান ছিল না যে এই বইটা থেকেই শোনাবো, ভেবেছিলাম অন্য কিছু, কিন্তু আগের সপ্তাহে ভিডিওটা রেকর্ড করার পরেই আমি কোনো কারণবশত এই গল্পটা পড়েছিলাম এবং 10 মিনিটও লাগেনি যে আমি এত এনজয় করেছিলাম। এবং তখনই আমার মনে হয়েছিল যে না, পরের সপ্তাহে এইটাই তোমাদের শোনাতে হবে। আর এইটা হচ্ছে গল্পটার শুরু। হ্যাঁ, মানে এই হচ্ছে গল্প আর এই হচ্ছে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রভাত সঙ্গীত। আজকে যাদের আমি গল্প বলবো তাদের কথা আমি আগেও অনেকবার ভেবেছি, কিন্তু তখনও আমরা এই পার্ট বাই পার্ট গল্প পড়া বা কবিতা পড়া যাই হোক সেটা করতাম না, কিন্তু এখন যেহেতু করছি, এখন আমি ভীষণ আনন্দের সাথে তোমাদের কাছে মানে নিয়ে আসব বাংলা সাহিত্যের অমর কিছু ক্যারেক্টার। তারা হচ্ছে টেনিদা এবং দল, মানে চার মূর্তি মানে চার মূর্তি মানে কিন্তু স্ট্যাচু, কিন্তু এক্ষেত্রে চার মূর্তি যে বলা হতো মানে এদের এখানে চার মূর্তি বলা মানে হচ্ছে খুব ঠাট্টা করেই বলা হতো যে ওরে বাবা এই চারজন এসছে মানে একটা কিছু হবে। তো এই যে গল্পগুলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদার গল্প, এদের অসংখ্য ছোট গল্প এবং উপন্যাসও আছে, ভীষণ হাসির গল্প বা উপন্যাসের। আর প্রতিটাই মানে মানে কি বলবো, মানে তো মানে ভয়ঙ্কর হাসির আর কি। যদি কখনো তোমরা পরবর্তীকালে পড়ো তখন পড়লে ব্যাপারটা আরও বেশি এনজয় করবে। আজকে যেহেতু প্রথমবার এই গল্পটা বা এই চারজনকে আমি তোমাদের সামনে আনবো, একটু পরিচয়তেই হয়তো বেশি সময় কেটে যাবে, তাই খুব বেশি অনেকটা গল্প পড়া হবে না, কিন্তু শুরু করা যাবে, ডেফিনেটলি কিছুটা এগোনো যাবে। কিন্তু তার আগেও তার থেকেও বেশি জরুরি হচ্ছে এই চরিত্রগুলোর সাথে তোমাদের পরিচয় করানো। এদের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক, এদের আলাদা আলাদা ধ্যান ধারণা, ভাবনা, এবং সবাই মিলে যে প্রচণ্ড একটা মজার সিচুয়েশন ক্রিয়েট করে প্রতিবার। আমার কাছে আরও বই আছে, আরও আনবো গল্প, টেনিদা মানে চার মূর্তির গল্প, কিন্তু আজকে এই প্রভাত সঙ্গীত দিয়ে গল্পটা, এদের যাত্রা তোমাদের সাথে আমি শুরু করি। প্রভাত মানে হচ্ছে ভোরবেলা বা সকালবেলা, আর সঙ্গীত মানে গান। এবার প্রভাত সঙ্গীত বলতে এখানে যা বলছি সেটা তোমরা আস্তে আস্তে জানবো, বাট তার আগে একটা জিনিস বলি যে প্রভাত ফেরি বলে একটা কথা আছে বাংলায়। প্রভাত ফেরি হচ্ছে মানে আমি নিজে যেহেতু সেটাকে এক্সপিরিয়েন্স করিনি ডিরেক্টলি, কিন্তু আমি যা পড়েছি তার থেকে তোমাদের বলছি। প্রভাত সঙ্গীত বা প্রভাত ফেরি মানে হচ্ছে খুব ভোরবেলায় বেশ কিছু দল আর কি এই পাড়া থেকে ওই পাড়া ঘুরে ঘুরে গান করে। হ্যাঁ, খুব স্মরণীয় বা বিখ্যাত কিছু দিনগুলোতে, হ্যাঁ, বাংলাদেশের বাংলা ক্যালেন্ডারে যে বিখ্যাত দিন, হ্যাঁ, কোনো কিছুকে সম্মান জানাতে অথবা কোনো কিছুকে এনকারেজ করতে, হ্যাঁ, বা কোনো কিছুর মানে কোনো কিছুর সমর্থনে এরা গান গায় এক পাড়া থেকে আরেক পাড়া। খোল করতাল ঢাক ঢোল নিয়ে বাজানো হতো। আর আমি জানি যে রবীন্দ্রনাথের জন্মদিনে মানে 25শে বৈশাখে সকালবেলা প্রভাত ফেরি বেরোতো এবং তারা রবীন্দ্রনাথের গান গাইতো নিশ্চয়ই, এবং এক পাড়া থেকে আরেক পাড়া ঘুরে বেড়াতো। তো প্রভাত ফেরি হচ্ছে সেইটাই, মানে ওই দিনের হিসাবে বলতে পারি যে রবীন্দ্রনাথের সম্মানে বা রবীন্দ্রনাথের স্মরণে লোকে প্রভাত ফেরিটা করতো। শান্তিনিকেতন, যেটা রবীন্দ্রনাথের পীঠ মানে রবীন্দ্রনাথের জায়গা আর কি বলা হয়, সেইখানে হয়তো এখনও হয়, কিন্তু এইখানে প্রভাত সঙ্গীত যেটা সেটা একটা অন্যরকমভাবে ওদের জীবনে এসেছিল। তো সেইটুকুনি আমি অল্প খানিকটা পড়বো, পড়ে তোমাদের বোঝাবো, তারপরে আমি ইংলিশে শুরু করবো, যেটা যেরকম প্রতি সপ্তাহে করি। ক্যারেক্টারগুলোর মানে পরিচয়টা একটু বলি ছোট্ট করে। টেনিদা হচ্ছে চারমূর্তির প্রথম হচ্ছে টেনিদা হচ্ছে ওদের মানে দলপতি। তার বলা হয় বিশাল নাক, মানে তার নাকটাকে ডেসক্রাইব করা হয় খাঁড়ার মতো, মানে মা কালীর হাতে যে খড়গ থাকে সেই বিশাল অত বড় একখানা নাক নাকি, মানে সবই তো খুব হাসির ছলে বলা, মজার ছলে বলা তার মধ্যে। তো এই এক্সপ্রেশনটা হচ্ছে টেনিদার খড়গের মতো নাক। হ্যাঁ, তখনকার দিনে কি হতো যে অনেকেই অল্প বয়সী যারা যুবক, হ্যাঁ, তারা যতদিন না চাকরি পেত বা হয়তো চাকরি পাওয়ার পরে সন্ধেবেলা তারা কি করতো, লোকেদের বাড়ির সামনে যে একটা
বারান্দা টাইপের, খোলা বারান্দা। আগেকার দিনে তো যারা ওপরের তলায়, দোতলা, তিনতলা, একতলা, দোতলা তিনতলায় যারা বারান্দা, সেগুলো তো আর উঠতে পারবে না, কিন্তু একতলার যে বারান্দাটা সেটা সাধারণত খোলা হতো এবং অনেকে বসে সেখানে গল্প করতো বা আড্ডা মারতো। তো এই অল্প বয়সী যুবকদের মধ্যে এইটা প্রচলন ছিল যে তারা ওখানে বসে অনেক আড্ডা মারতো। তো এরকম 4 জনের যে দল, তার হচ্ছে লিডার হচ্ছে বা দলপতি হচ্ছে টেনিদা। এছাড়া আছে হাবুল, কথাবার্তা পুরোপুরি বাঙাল ভাষায় ছিল। আর আছে ক্যাবলা। ক্যাবলা হচ্ছে ওদের দলে সবচেয়ে আলাদা এই হিসাবে যে কারণ সে পড়াশোনায় ভীষণ ভালো ছিল, মানে পড়াশোনায় ক্যাবলা মানে রীতিমতো স্কুলে স্ট্যান্ড করা। ওরা যেমনই খারাপ ছিল পড়াশোনায় আর কি, বাকি 3 জন, ক্যাবলা তেমনই ভালো ছিল আর বুদ্ধিমান ছিল। আর ক্যাবলা আমার যত মনে পড়ে চশমা পরতো। ফাইনালি হচ্ছে প্যালা। প্যালা হচ্ছে দলের সবচেয়ে শিরিঙ্গে বা রোগা ভোগা একজন মানুষ, কারণ সে সারা জীবন, সারা বছর আর কি সে পেটের অসুখে ভুগতো এবং তাই জন্য তাকে খুব খারাপ খাবার খেতে হতো, শিঙি মাছের ঝোল, হ্যাঁ, মানে খুবই ব্ল্যান্ড খাবার। সে মোটেও, মানে তার প্রচুর ভালো খাওয়া দাওয়ার ইচ্ছে করতো কিন্তু সে খেতে পারতো না। আর এদের আড্ডার জায়গা ছিল চ্যাটার্জি বলে একজন বাড়ি ছিল, চ্যাটার্জি ফ্যামিলি, তাদের বাড়ির সামনে রোয়াকে বা ওই খোলা বারান্দাতে ওরা বসে আড্ডা মারতো। আর বেশিরভাগ সময় প্যালা আমি করে কথা বলতো, মানে বোঝাচ্ছে মানে প্যালাই যেন গল্পগুলো লিখছে। হ্যাঁ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লিখেছেন, কিন্তু এইখানে মানে মনে হতো যেন প্যালা লিখছে গল্পটা। তো সেই হিসাবে এবার আমি পড়া শুরু করছি। টেনিদা অসম্ভব গম্ভীর। আমরা 3 জনও যতটা পারি গম্ভীর হওয়ার চেষ্টা করছি। ক্যাবলার মুখে একটা চুইংগাম ছিল, সেটা সে ঠেলে দিয়েছে গালের এক পাশে, যেন একটা মার্বেল গালে পুড়ে রেখেছে এইরকম মনে হচ্ছে। পটলডাঙ্গার মোড়ে তেলে ভাজার দোকান থেকে আলুর চপ আর বেগুনি ভাজার গন্ধ আসছে, তাইতে মধ্যে মধ্যে উদাস হয়ে যাচ্ছে হাবুল সেন। কিন্তু আজকের আবহাওয়া অত্যন্ত সিরিয়াস। তেলে ভাজার এমন প্রাণকারা গন্ধেও টেনিদা কিছুমাত্র বিচলিত হচ্ছে না। মানে বোঝা যাচ্ছে যে ওরা, আচ্ছা, এই পাড়াটা ওরা যেখানে থাকতো সেটার নাম হচ্ছে পটলডাঙ্গা। তো সেই পটলডাঙ্গার মানে পাড়ার ভেতরে ওরা বসতো, আর পাড়ার মোড়ের দিকে একটা তেলে ভাজার দোকান ছিল। তেলে ভাজা হচ্ছে বাঙালিদের একটা স্ট্রিট স্ন্যাক, মানে রাস্তায় ভাজা হতো এবং ভীষণ ভীষণ উপাদেয় হতো, স্বাস্থ্যকর নয় মোটেও, কিন্তু এত ভালো এবং বাঙালিদের মধ্যে বাঙালিদের খাওয়া দাওয়ার মধ্যে এক অতি প্রচলিত একটি দ্রব্য। মানে মুড়ির সঙ্গে তেলে ভাজা বা এমনি তেলে ভাজা প্রচুর মানুষ খায়, আমিও খেতাম, ভীষণ প্রিয় ছিল, এখন ভীষণ মিস করি সেটা। কিন্তু যাই হোক, তেলে ভাজা বেসিক্যালি বেসন দিয়ে নানা রকম সবজি, মানে কখনো আলু, কখনো পেঁয়াজ, কখনো ফুলকপি, কখনো বেগুন। হ্যাঁ, তো বেগুন দিয়ে যেটা বানানো হতো সেটাকে বেগুনই বলা হতো। এছাড়া আলুর চপ হতো, পেঁয়াজি মানে যেটা পেঁয়াজ দিয়ে হতো, ভীষণ ভীষণ উপাদেয়, ভীষণ টেস্টি, কিন্তু একেবারেই হেলদি নয়। সে যাই হোক, তো এরকম তেলে ভাজার দোকান থেকে বলা হচ্ছে খুব মানে গন্ধ আসছে, খুব মানে তেলে ভাজার তৈরি হওয়ার সে গন্ধ, সেটাতে মানে মন কাড়া গন্ধ। হাবুল তাতে একটু একটু উদাস হয়ে যাচ্ছে, কিন্তু টেনিদা যে আর কি সবচেয়ে এগুলোকে এনজয় করে, মানে ওরা প্রায় খেত হচ্ছে, মানে অন্যান্য গল্পে দেখবে ওরা তেলে ভাজা খেত আর ঘুগনি খেত। হ্যাঁ, তো যাই হোক, টেনিদা কিন্তু সেই গন্ধে মানে বিচলিত হচ্ছে না। বিচলিত হওয়া মানে অন্যদিকে মন বিভ্রান্ত হয়ে যাচ্ছে না, মানে মনটা অন্যদিকে চলে যাচ্ছে না। টেনিদা যে এত ভালোবাসে, হাবুল একমাত্র একটুখানি মাঝে মাঝে উদাস হয়ে যাচ্ছে মানে মনটা ওই দিকে চলে যাচ্ছে। আর ক্যাবলা, সে একটা চুইংগাম চিবাচ্ছিল, সে চুইংগামটাকে গালের একদিকে একটা মানে মার্বেল বা গুলির মতো এদিকে পুড়ে রেখেছে। তো সবাই খুব মানে গম্ভীর, টেনিদা সবচেয়ে বেশি গম্ভীর, বাকিরাও মোটামুটি গম্ভীর হওয়ার চেষ্টা করছে। আমরা বুঝতে পারছি যে আবহাওয়া খুব গম্ভীর, আবহাওয়া মানে ওয়েদার, মানে সিচুয়েশনটা, ওই ঘটনাটা, ওই কিছু একটা খুব হয়েছে যেটা খুব মানে গম্ভীর হওয়ার মতো কারণ হয়েছে। এবার সেটা কি, সেটা আমরা দেখি। খানিক পরে টেনিদা বললো, পাড়ার লোকগুলো কি বল দেখি। আমি বললাম, অত্যন্ত বোগাস। মানে প্যালা বলছে আমি অত্যন্ত বোগাস বলছে পাড়ার লোকগুলো। খাঁড়ার মতো নাকটাকে আরও খানিকটা খাঁড়া করে, মানে আরও উঁচু যেন করেছে সেই নাক। টেনিদা বলল, পয়সা তো অনেকেরই আছে, মোটরওয়ালা বাবুও আছেন কজন, তবু আমাদের এক্সারসাইজ ক্লাবকে চাঁদা দেবে না? মোটরওয়ালা বাবু মানে গাড়ি, মানে বোঝানো যাচ্ছে তাদের খুব পয়সা কড়ি আছে। তো তারা, টেনিদারা সবাই মিলে একটা এক্সারসাইজ ক্লাব খোলার চেষ্টা করছে। বোঝা গেল এবার অসুবিধাটা কি, যে সে এক্সারসাইজ ক্লাবের জন্য তো কিছু টাকা পয়সা দরকার, চাঁদা দরকার। তারা সবার কাছে গেছে কিন্তু কেউ চাঁদা দিচ্ছে না। না, দিব না। এবার হাবুল বলছে তার বাংলাদেশের অ্যাকসেন্টে, না দিব না। হাবুল সেন মাথা নেড়ে বললে, কয় এক্সারসাইজ কইরা কি হইব, গুন্ডা হইব কেবল?
মানে হাবুলও মানে যোগ দিচ্ছে আর কি কনভারসেশনে, যে না লোকগুলো কেন বলছে এক্সারসাইজ করবে না, এক্সারসাইজ করার কোনো দরকার নেই, এক্সারসাইজ করলে নাকি সবাই গুন্ডা হয়। হ্যাঁ, গুন্ডা হইব, টেনিদা হাবুলকে ভেঙছে বলো, শরীর ভালো করবার নাম হলো গুন্ডাবাজি। হ্যাঁ, টেনিদা রেগে গেছে, বলছে হ্যাঁ শরীরচর্চা সেটাকে গুন্ডাবাজি বলা হচ্ছে, যা খুশি। তারপর বলছে অথচ বিসর্জনের লরিতে, মানে মা দুর্গা বা দেবী দুর্গা পুজোর পরে তো বিসর্জন দেওয়ার জন্য তো সে ঠাকুরকে লরি করে নিয়ে যাওয়া হয়, মানে গঙ্গার দিকে বা যে কোনো জলাশয়ের দিকে যেখানে মা দুর্গার মূর্তিটাকে বিসর্জন দেবে। তো সে বলছে অথচ বিসর্জনের লরিতে যারা ভুতুরে নাচ নাচে, বাঁদরামও করে, তাদের চাঁদা দেওয়ার বেলায় তো পয়সা সুরসুর করে বেরিয়ে আসে। বলছে যে এই যে দুর্গাপুজোর যে উৎসব, তাদের তো তাদের নাচের জন্য তখন তো তাদের গুন্ডামো মনে হয় না তাদের কাজটাকে, তাদের তো দিব্যি চাঁদায় সুরসুর করে, মানে দিব্যি আর কি আরামসে সুরসুর করে পয়সা বেরিয়ে আসে। তারপর বলছে বলতে চাইছি যে প্যালার মতো রোগা টিকটিকি না হয়ে, এবার প্যালা তো রোগা ভোগা মানুষ, যা বললাম যে সারা বছর সে পেটের অসুখে ঘরে ভোগে, তাই জন্য প্যালার মতো রোগা টিকটিকি না হয়ে, হ্যাঁ, তো বলতে যাচ্ছিল যে মানে আরও শরীর চর্চা দরকার আর কি। তো সেইটা বলছে যে প্যালার মতো রোগা টিকটিকি না হয়, মানে প্যালাকে টিকটিকির সঙ্গে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, বলছে সেটা না হয় যদি আমরা মানে ভালো শরীর হয়, সুস্বাস্থ্য হয়, তাহলে সেটাতে কেন মানে লোকজন পয়সা দেবে না বা লোকজন সেই ব্যাপারে কেন সাপোর্ট করবে না। হ্যাঁ, তো এই হচ্ছে তাদের সমস্যা। আমি আজকে বাংলা মানে বইটা পড়া বা এতটাই গল্প আজকে পড়বো, খুবই অল্প পড়লাম, কিন্তু আজকে একটু মানে ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা দরকার ছিল, কারণ এটা একটা মানে বাংলা সাহিত্যের কিছু অমর চরিত্র সৃষ্টি হয়েছে, তাদের মধ্যে এরাও একজন। বাকি গল্পটা পড়বো যে পরবর্তীকালে প্রভাত সঙ্গীত ওদের জীবনে কিভাবে এলো, এই সমস্যাটা সমাধান হলো কিনা, এক্সারসাইজ ক্লাবের চাঁদার ব্যাপারে প্রভাত সঙ্গীত কোনো সমস্যার সমাধান করলো কিনা, সেই নিয়ে পরের এপিসোডগুলো বলবো, পরের ভিডিওগুলোতে বলবো। এখন আমি ইংলিশটাই শুরু করছি। Hello all, this week I have come again with the book Shukshari. But today's content is something which I had been planning for really long to bring to you all. So today I bring to you the stories of Charmurti. That is the four characters or the four musketeers of the locality Potoldanga, who are Tenida, Kabla, Habul and Pela. And so I'll first go to the introduction. Four memorable characters who resemble the youth of Bengal in those times. And there were people, so these youth would sometimes get employed, sometimes would not, and they would often be found chatting in the open verandas, often called roaks, of which are there in front of the houses. So you would not be able to sit and chat in the first floor, second floor, third floor verandas, but the ground floor verandas would be often open, and people would often sit and chat over there. And that is what these youth would do. They would just keep on chatting. They would just go on continuing with the Bengali concept of adda, that is, you know, chatting about anything and everything under the sun. And that is how they would while away the time. They would be available, you know, if anybody in the neighborhood needed anything, and you know, they would always be there to help, but otherwise they would be seen busy in adda. Now these four had Tenida as their leader. Tenida has a huge nose, like the weapon of Mother Goddess Kali, and he had a very loud and rather noisy voice, and which commanded undivided attention from the rest of the team, and he got that too also. Next there is Habul. He is the guy from Bangladesh, and he also speaks in that accent, the accent popular in Bangladesh. He was also a loyal follower of Tenida. Then the third person is Kabla. He is the most knowledgeable and sensible member of the team. He is very studious. He would do well in academics almost always, unlike the others. He was still a very devoted follower of the leader Tenida. Kabla and his family, they used to stay outside Bengal, okay, and they had shifted to Bengal some time ago. As a result, he would often end up speaking phrases in Hindi in between his conversation. And finally there is Pela. He always suffered from indigestion, and therefore he had to live on a bland diet all through the year. He was the most you could say that he was the weakling of the team. He was the most thin, lean person. So he is also the one who is expressed to be writing about the adventures of this team. These four
They sit at the veranda or roak of the household, which was owned by the Chatterjees in the neighborhood, and often feast on crispy fried snacks, that is tele bhaja, and mostly Tenida would demand, and the one of the three would have to sponsor it, and they would discuss the different plans and adventures over there. And there are numerous immensely funny and comic adventures that these four have gone on, and gradually I hope to bring to you all those ones, those really funny experiences. But today I have this story actually by chance. So after recording the poem Mon Kemon Kore, which was there for the last week, I had this book. Mon Kemon Kore was also from this book Shukshari, and I was just flipping through the pages of the book and came across this Tenida story. I knew I couldn't stop. I finished it in like 10 minutes. I mean, exactly that's what happened. I knew I could not stop, and I knew that this is what I have to share with you all the next week. This wasn't probably, I hadn't really thought of initially. I mean, at that moment, I had not planned what I would bring to you the next week. But when I read this story, I knew, okay, this is what now it's high time I bring the Charmurti to you all. Now, this is the story called Prabhat Sangeet. The story of the name of the story is Prabhat Sangeet. And as I said, Narayan Gangopathy is the author. Prabhat means early morning and Sangeet means music in Bengali. There is a custom in Bengal, not very popular these days, but earlier it would be very popular, which is called Prabhat Feri. When there would be groups of people who were singing songs and walking from one locality or neighborhood or street to another on important days of the year. I haven't personally witnessed any of these during my stay in Bengal, but when I had read that on the 25th day of the Boishak month, which is the birthday of Rabindranath Tagore, in English it comes to be 9th May usually. So Rabindranath Tagore's birthday would have Prabhat Feri. I'm guessing on the Prabhat Feri of 25th Boishak, Puchishe Boishak, or that is Rabindranath Tagore's birthday, there would be Rabindranath Tagore's songs. Now, here, how Prabhat Sangeet comes in the lives of these four is what this story is about. The first paragraph finds a very somber Tenida, and the other four are also trying to be very serious. Kabla was chewing a gum, but considering the seriousness of the situation, he's actually pushed the gum to one cheek, making it look like there's a marble in one of his cheek. Habul is often distracted by the yummy smell of tele bhaja. As I said, they are crispy fried snacks of potato and brinjal, and many more. But the situation is so serious that even Tenida is not bothered by this mesmerizing aroma of tele bhaja. And soon we find out about the problem. When these four, they begin blaming the people of the neighborhood for not giving them donation for an exercise club that they had formed. They express disgust at the wealthy neighbors' opinions of not giving them donation, since, according to those neighbors, any exercise would turn them into goons. They wonder why they don't have the same opinion of people who engage in horrendous dance programs during Durga idol immersion or other occasions, and opine that for those people the donation would come out very smoothly from their hands without any doubt. And why, I mean, they keep on wondering that why would these people not focus on building a good physique, going for exercise, rather than having a lean lizard like body similar to Pella. Here comes one of the funny parts of these kind of stories, where Pella and his physique are often taunted but by Tenida, but of course all in good humor. And they are, I'll end the today's part here saying that how they keep on wondering that rather than having a very lean, weak physique like Pella, why wouldn't they focus on having good, well-built bodies, for which an exercise club is needed and for which the donation is needed. So this is where we'll end today's episode or today's video, and we'll see in the next videos how Prabhat Sangeet, or the rich or singing songs early in the morning, how it comes to their rescue, how it helps them get donation for their exercise club. So as I say, stay well and stay happy. Keep learning Bengali, keep getting engaged more with the Bengali literature, Bengali language. Let me know if I am doing anything which you want me to work upon more, or you want me to, if you want some other content, any other stories,
সো লেট মি নো অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট, স্টে ওয়েল, স্টে হ্যাপি। তো এখানেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। একটু লম্বা হয়ে যাবে আজকেরটা, কিন্তু আজকে তো একটু ইন্ট্রোডাকশন টাইপের ভিডিওটা হলো, তাই একটু লম্বা হতোই। চেষ্টা করব যদি সম্ভব হয় এডিট করার, করে যতটা ছোট করার চেষ্টা করব নিশ্চয়ই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাংলাকে ভালোবেসো, লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট। আবার দেখা হবে সামনের সপ্তাহে। টাটা।